লন্ডনে টিউলিপ সিদ্দিকের ১০ কোটি টাকার আলিশান ফ্ল্যাটের সন্ধান। শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর উপহার, বলছেন ফিনান্সিয়াল টাইমস। ১৬ বছর ধরে নির্বাচনের অপেক্ষায় ভোটাররা। ব্যালটের মাধ্যমে ফিরবে গণতন্ত্র, প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার, বলছেন রাজনীতিবিদরা। কনকনে ঠান্ডায় জনজীবনের চরম দুর্ভোগ। ঘন কুয়াশায় জুবুথুবু উত্তর জনপথ। শীতের প্রভাবে চাল, ডাল, সবজির দামে ফের অস্থিরতা। এবং না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী অঞ্জনা রহমান। বাদ জোহর এফডিসিতে জানাজা, অপূরণীয় ক্ষতি, বলছেন সহকর্মীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। লন্ডনের কিংস ক্রস এলাকায় টিউলিপ সিদ্দিকের রয়েছে প্রায় ১০ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট। ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন টিউলিপ। খবরটি প্রকাশ্যে এনেছেন যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন টিউলিপ ও ওই আবাসন ব্যবসায়ী। মোহাম্মদ ওয়ালিউল্লাহর ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার বিপ্লবের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আবাসিক ব্যবসায়ী আব্দুল মুতালিফ। তিনি বিশেষ সুবিধা পাওয়ায় টিউলিপকে ফ্ল্যাটটি উপহার দেন। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাটটির অবস্থান লন্ডনের কিংস ক্রস এলাকায়। ২০০১ সালে প্রায় ২ মিলিয়ন পাউন্ড দিয়ে কেনা ফ্ল্যাটটি টিউলিপকে উপহার দেন ২০০৪ সালে। ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা না হলেও এটির দাম প্রায় ১০ কোটি টাকা। যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, ফ্ল্যাটটি পাওয়ার পর বেশ অনেকদিন টিউলিপ ওই ফ্ল্যাটেই থাকতেন। যদিও টিউলিপের মুখপাত্র ফিনান্সিয়াল টাইমসকে ফ্ল্যাট নিয়ে প্রকাশিত খবরটি উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার। অভিযোগ ওঠার পর বিবিসির এক প্রতিবেদনে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, টিউলিপের উপর তার সরকারের আস্থা রয়েছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে ২০২৪ সালের ৫ই অগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শিক্ষার্থী জনতার বিপ্লবে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে গত ২৩ ডিসেম্বর দিল্লিকে চিঠিও দিয়েছে ঢাকা। I had confirmed that we have received a communication from the Bangladesh authorities in respect of former PM Sheikh Hasina. Further than that, I have nothing to add at this point in time. প্রায় ১৬ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ। এ অবস্থায় সবাই মুখিয়ে আছেন একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। বিএনপি নেতারা বলছেন, দ্রুত নির্বাচন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, প্রতিষ্ঠিত হবে নাগরিক অধিকার। আগামীতে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চান বহু বছর বঞ্চনার শিকার ভোটাধিকার। আর জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে পরপর ৩টি নির্বাচনে জনগণের ভোটের প্রত্যাশা পূরণ হয়নি। পাতানো নির্বাচন থেকে শুরু করে ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। হাসিনা সরকার অনুগত প্রশাসনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। প্রতিটি নির্বাচনে দেখা যায় মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারলেও সুষ্ঠু নির্বাচনের দাবি করে আসছিল পতিত সরকার। এ অবস্থায় দেশে আগামীতে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সহ সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি সাধারণ মানুষের। ভোটের মাধ্যমে যদি সরকার আসে তাও তো ভালোই, কিন্তু আমরা তো ভোটটা দেওয়ার ওই সময়টা পাইতাছি না। সুষ্ঠু নির্বাচন চাই, যে সরকারি আসুক। ১৫ বছর ধরে আমি ভোট দিতে পারিনি, এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুন্দর একটা সুষ্ঠু ভোট হোক।
নির্বাচন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি জানান, দেশে দ্রুত নির্বাচন দেয়া এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। ফ্যাসিবাদের পতন হয়েছে, এইটা মানুষের আশাবাদের একটা জায়গা করে দিয়েছে। ফলে মানুষ আশাবাদী হতে চায় যে এবারে ভোটটা ঠিক মতো দিতে পারবো, গণতন্ত্র ফিরে আসবে, কথাবার্তা বলতে পারবো, আর যে দুঃশাসন অত্যাচার নির্যাতন ছিল এগুলো থাকবে না। একটা দেশ হবে, দেশটা বাসযোগ্য। ফেসিবাদের পতন হওয়ার ফলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তরুণ সমাজ। দ্রুত নির্বাচনী পারে তারুণ্যের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বললেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। নতুন প্রজন্মের জন্য একটি ভালো বাংলাদেশ গড়তে হয়, সুন্দর বাংলাদেশ গড়তে হয়, মানবিক বাংলাদেশ গড়তে হয়। সেইটার জন্য কিন্তু একটি ভালো সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সকল দলমতকে ঐক্যবদ্ধ হয়ে একটা জায়গায় আসতে হবে। এদিকে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় জনগণের সরকারের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভোট ছাড়া গণতন্ত্র পরিপূর্ণতা লাভ করে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে জগদ্দল পাথর, সেটা সরানো সম্ভব হয়েছে। এখন জনগণ যে ভোট বঞ্চিত ছিল, সেই বঞ্চনার অবসান তো ঘটাতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের পক্ষে রাজনীতিবিদ ও সাধারণ মানুষ, কারণ তারা মনে করছেন নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্রের বিকাশের জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন খুবই জরুরি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। 2012 সালের পর এটি হতে চলেছে কোনো পাকিস্তানি মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলেছে, বাংলাদেশের আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে ঢাকা আসবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দার। বাংলাদেশকে ভ্রাতৃপ্রমিত দেশ উল্লেখ করে দার বলেন, ঢাকাকে সব ধরনের সহযোগিতা করবে পাকিস্তান। সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠান্ডায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন শ্রমজীবী মানুষ। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু ও বয়স্কদের। প্রচণ্ড শীতে বেড়ে যাচ্ছে ঠান্ডাজনিত রোগবালাই। ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। শীতের প্রকোপ বেড়েছে উত্তরের জেলা দিনাজপুরে। শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শীতে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি একেবারেই কম। ঠান্ডা বাইরে হওয়া যাচ্ছে না, কুয়াশা, মেঘ। প্রচন্ড শীতের কারণে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত প্রচন্ড শীত। এই শীতে কেউ বেড়াইতে পারতেছে না। ঠান্ডার কারণে আমাদের মনে করেন কুয়াশাতে গাড়ি চালানোর খুব সমস্যা হয়ে যায়, দেখা যায় না রাস্তা। ঠান্ডা, কুয়াশা, শীত, খুব বাইরে যায় না, হাত পাও টাটা যায়। গত কয়েকদিন ধরে সারা দেশের মতো রংপুরে 3 দিন ধরে সূর্যের দেখা নেই। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে হতদরিদ্র পরিবারগুলো। শীত বস্ত্রের অভাবে মানবেতর দিন কাটছে তাদের। যারা শীত বস্ত্রের জন্য হাহাকার করতেছে, তাদেরকে যদি সবাই বিত্তবানরা যদি তাদেরকে সবাই যদি একটু শীতবস্ত্র দিয়ে দিত, তাহলে খুবই উপকার হতো এই এলাকার লোকের। মানুষ খুব কষ্টে আছে, বেড়ানো নেওয়া অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে। হাড় কাঁপানো শীত পড়েছে কুড়িগ্রামেও। গত 24 ঘন্টায় তাপমাত্রা সামান্য বাড়লেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। কোথাও দেখা মিলছে না সূর্যের। গত 4 দিনে 8 থেকে 11তে ওঠানামা করছে তাপমাত্রা। হিম বাতাস ও ঘন কুয়াশার দাপটে ঢেকে আছে দেশের 13টি জেলার সর্বত্র। আফরিন পপি, মোহনা সংবাদ। উত্তর জনপদের শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামিল চৌধুরী। ডলার পঞ্চগড়ের শীতের পরিস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন? পঞ্চগড়, এখানে শীতের তীব্রতা দিন দিন বাড়েই চলছে এবং এখানে যে সমস্যাটি হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে পঞ্চগড়ের যে শীতের যে তীব্রতা, এই শীতের তীব্রতা দিন দিন কিন্তু বেড়েই চলছে এবং এখানে গতকালকের যে তাপমাত্রা ছিল সেটি ছিল 8.3 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের যে তাপমাত্রা সকাল 9টার সময় তেঁতুলিয়া আবহাওয়া অফিস 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে
এবং এখানে আপনাকে বলে রাখি যে তারা তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছেন যে এ মাসে আরো শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং এই শীত বাড়ার কারণে আরো বিপাকে পড়েছে নিম্ন আয়ের ছিন্নমূল মানুষেরা, যারা দিন আনে দিন খায় এবং যারা প্রতিদিনে কাজে বের হতে হয়, এরা ঘর থেকে বের হতে পারে না। যেমন গতকালকের কথা বলি, গতকাল সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা শুরু হয় রাতের পরে এবং সকাল পর্যন্ত আপনার হেডলাইট জ্বালিয়ে চলছে ভারী যানবাহন। এবং এখানকার যে আধুনিক সদর হাসপাতাল, এখানে গিয়ে আমি দেখতে পাই যে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে এবং ডাক্তাররা বলছেন যে বয়স্ক ও শিশুদের প্রতি যত্নশীল হওয়ার জন্য। এবং এখানে যে কাজের যে শ্রমিক মানুষ আছে, ছিন্নমূল মানুষ আছে যারা প্রতিদিনের, এরা কিন্তু ঘর থেকে বের হতে পারে না। বিশেষ করে হোটেল শ্রমিক, রিক্সাওয়ালা এবং যারা চা শ্রমিক আছে, আপনার পাথর শ্রমিক, নদীতে পাথর তুলে, এই মানুষগুলি শীত বাড়ার কারণে কিন্তু সময় মতো কাজে যেতে পারতেছে না এবং তারা কিন্তু এই শীতকে ঘিরেই তাদের যে বিপাকে পড়ার অবস্থানটা। এবং এখানে সচেতন নাগরিক সমাজ মনে করেন যে এই শীতার্ত মানুষের পাশে এসে আপনার শীত বস্ত্র দিয়ে এই মানুষগুলি, ছিন্নমূল মানুষগুলি উপকারে আসার জন্য। এবং আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, জেলা প্রশাসন এ পর্যন্ত 12,000 শীত বস্ত্র সাধারণ নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেছেন এবং তারা 33 লক্ষ টাকা এই শীত বস্ত্র কেনার জন্য তারা অলরেডি হাতে পেয়েছেন এবং তাদের এই শীত বস্ত্রগুলি নিম্ন আয়ের ছিন্নমূল মানুষের জন্য এবং তারা চাহিদাপত্র দিয়ে রেখেছেন যে নতুন করে আবার যেন শীত বস্ত্র দেওয়া হয়। মূলত আপনাকে পঞ্চগড়ের এই শীতের যে তাপমাত্রা বাড়ার কারণে আপনাকে মানুষগুলি দৈনন্দিন যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি কিন্তু হয়ে যাচ্ছে বর্তমান পর্যায়ে। জলার, আপনাকে ধন্যবাদ। শীত কুয়াশার প্রভাবে রাজধানীতে বেড়েছে প্রায় সব সবজির দাম, থেমে নেই মাছের বাজারও। ঠান্ডায় আবহাওয়ার মাছ ধরতে না পারার অজুহাতে ঊর্ধ্বমুখী মাছের দাম। এদিকে আমনের ভরা মৌসুমেও লাগামহীন চালের বাজার। মিলারদের কারসাজিতে তদারকির অভাবকে দুষছেন ব্যবসায়ীরা। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। শীত কুয়াশার দাপটে মাঠে সবজি তুলতে না পারা, আবার পরিবহন সংকটের নেতিবাচক প্রভাব রাজধানীর কাউরান বাজারের সবজির বাজারে। পিকআপ আর ভ্যানে করে যেসব পাইকাররা কাউরান বাজার থেকে সবজি নিয়ে যান, তাদের মুখোমুখি হন মোহনা টেলিভিশন। কালকে থেকে পাল্লাতে আজকে মনোরম বিশ্বের পাল্লাতে বেশি, আজকে গাড়ি ঢোকা নাই, মাল কম। কুয়াশার কারণে, শীতের কারণে গেরুস্তেরা খেতে মাল কম উঠেছে। পাইকারি বাজারে বেগুন, সিম, কাঁচামরিচ, করলা সহ শীতকালীন সব সবজি কেজিতে বেড়েছে 15 টাকা পর্যন্ত, আর খুচরা এর সঙ্গে যোগ হবে অন্তত 10 টাকা। আজকে আর একটু বেশি সবজির দাম অন্য দিনের থেকে। কালকে তো কুয়াশার জন্য মানে বৃষ্টির মতো পড়ছে না, পাইকার আসতে পারেনি। এদিকে শীতের বাজারে পাঙ্গাস মাছের পানিতে দাপিয়ে বাড়ানো মনকে আন্দোলিত করলেও স্বস্তি নেই দামে। রূপালী ইলিশ সহ সব মাছেই পাইকারিতে কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। সব মাছেরই দাম বেশি, ধরেন অন্য সব মাছে 20 টাকা 30 টাকাও বেশি আছে। বাজারের রেটে আর খরচে মিলে না, তখনকার গিয়ে মাছ কমায় ধরে। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে সরু চাল সর্বোচ্চ 85 থেকে 86 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কেজি প্রতি 5 থেকে 7 টাকা বেড়ে মোটা চাল সর্বোচ্চ 60 টাকায় গিয়ে ঠেকেছে। এতে মৌসুমেও চাল কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। 50 কেজিতে 300 টাকা বাড়ছে। এই যে 15 দিনের ভিতর খুব কষ্ট হইতেছে এই চাউলটা দাম বাড়ার কারণে। যেটা ছিল 60, এটা ছিল 65, 67 এরকম। আমনের ভরা মৌসুম, ভারত থেকেও আমদানি হচ্ছে চাল, এতে বাজারে সরবরাহ বেড়েছে। তারপরও মিলারদের কারসাজিতে লাগামহীন বাজার। জায়গা যাইতে হবে, যাইয়া খোঁজ নিতে হবে যে তোমার কাছে কত লোক ধান আছে আর তুমি কিভাবে ধান কিনা কিভাবে বেচতে আসো। এত হঠাৎ করে 5 টাকা 6 টাকা বাড়ে কে? দুই গোষ্ঠী, একটা হলো কর্পোরেট কোম্পানি আর একটা হচ্ছে মেলার। এই সিন্ডিকেট তারা কেন যে করতেছে, আমার মনে হয় যে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বা অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করার জন্য, দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এই কাজটা করতেছে। সেনাবাহিনী দিয়ে ভালো করে মনিটরিং করা উচিত, তারা কিন্তু দামটা কেন বাড়াইছে। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কবজায় দেশের প্রধান খাদ্যপণ্য চালের বাজার। কয়েক দফা আমদানি শুল্ক কমানোর ফলে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চালে 25 টাকা পর্যন্ত দাম কমার কথা, কিন্তু বাজারের চিত্র উল্টো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাদ জোহর এফডিসিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিনেত্রী অঞ্জনার মৃত্যু মেনে নিতে পারছেন না তার দীর্ঘদিনের সহকর্মীরা। বাংলা চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি বলছেন তারা। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। 2 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বড় জিনিস হলো তার আচরণ, মানে তার ব্যবহারটা খুব সুন্দর ছিল, যেটা নাকি মানুষের প্রত্যক্ষভাবে জানতে পেরেছি অঞ্জনা আপা মৃত্যুসজ্জায় কিংবা তিনি অসুস্থ অবস্থায় আছেন। আমরা জনাব বিশ্ব সদাগর ভাইয়ের নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সম্মানিত সভাপতি আমরা সার্বক্ষণিক ওনার পাশে ছিলাম। চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় 2015 থেকে 2024 সাল পর্যন্ত 10 বছরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 129 জনের। এর মধ্যে 2024 সালে 32টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 7 জন, আহত 37 জন। তবুও শ্রমিকদের সুরক্ষার বিষয়টি মালিকদের কাছে বরাবরই উপেক্ষিত। ঠিকমতো বেতন পান না শ্রমিকরা। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শ্রমিকদের স্থায়ীভাবে চাকরি না পাওয়া, 1 ঘন্টা পর 15 মিনিটের বিশ্রাম না দেওয়া, নির্দিষ্ট সময়সীমার আগে শ্রমিকদের লোভ দেখিয়ে জাহাজ কাটতে বাধ্য করা, ইয়ার্ডগুলোতে যোগ্য সেফটি অফিসার না রাখা এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শদাতার নিয়োগ না দেওয়া। জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনার পেছনে এরকম 5টি বিষয় তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ। শ্রমিক প্রতিনিধিরা জানান, শ্রম আইন বিধিমালা ও আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ না করেই শ্রমিকদের কাজ করানো হয়, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে পাশে থাকে না কেউ। শ্রমিকেরা বেশি কিছু চায় না, শ্রমিকেরা চায় কাজ করবে এবং তার পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাত খাবে। আমরা শ্রমিকরা জীবনে ঝুঁকি নিয়ে সেখানে যে কাজ করার ফলে তাদের যে প্রাপ্য শ্রম আইনে যে অধিকার পাওয়ার কথা ছিল সে অধিকার থেকে আমরা বঞ্চিত। বিভিন্ন আইন কনভেনশনকে এখানে রেটিফাই করে সরকার এখানে অনুস্বাক্ষর করেছে, সেগুলো মানার জন্য ওরা স্বীকৃতি দেয়, কিন্তু এখানে এসে তারা একটা মানতেছে না। আইন অনুযায়ী শ্রমিকেরা সব অধিকার পাবেন বলে জানান শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত। যদি পাক্ষিকভাবে বৈঠক হয় তাহলে তো আমরা নিশ্চয়ই একটা সমাধানে যেতে পারবো। একটা মধ্যস্থ জায়গায় আসলে আমরা শ্রমিকদের সমস্যা দিয়ে অনেক সমাধান করতে পারি। জাহাজ ভাঙা শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি 16,000 টাকা বাস্তবায়নে মালিক সমিতি ইতিমধ্যে একমত হয়েছে। নিম্নতম মজুরি বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে এটা কিভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পরে আমরা ওখানে মালিক যারা থাকবেন তাদেরকে এটা আমরা জানিয়ে দেব এবং সেইভাবে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। মালিক ও শ্রমিকদের সাথে একমত হয়ে আইন অনুযায়ী সবকিছু করা হবে বলে জানান এই কর্মকর্তা। মালিকদের সাথে বসেছি, আমি শ্রমিক প্রতিনিধিদের সাথে বসেছি এবং এইবারের আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই সরকার ঘোষিত যে নিম্নতম মজুরি সেটার আর কোনো ব্যত্যয় করা যাবে না। জাহাজ ভাঙা শিল্পে শ্রমিক মৃত্যু খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক, তাই কোনো ধরনের দুর্ঘটনায় যেন না ঘটে সেজন্য গুরুত্বের সঙ্গে কাজ করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। নারায়ণগঞ্জের 2500 ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে মুকুল নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। মধ্যরাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি ডাকাত দল মাহমুদপুর ইউনিয়নের জোগাড়দিয়া এলাকায় ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়রা তাদের ঘেরাও করলে 7-8 জন পালিয়ে যায়। এদের মধ্যে মুকুল নামে একজনকে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে 2500 সহ বিভিন্ন থানায় খুন, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি বিমান হামলায় গাজায় গত 2 দিনে নিহত হয়েছেন 138 জন ফিলিস্তিনি, আর এর মধ্যে বৃহস্পতিবার 77 জন এবং শুক্রবার অন্তত 61 জন নিহত হন। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালককে আটক গাজার স্বাস্থ্য সেবা খাতকে নিশ্চিহ্ন করার অপকৌশল বলে মনে করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। গত 2 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত 138 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। এর মধ্যে বৃহস্পতিবার 77 জন এবং শুক্রবার অন্তত 61 জন নিহত হয়েছেন।
গত 15 মাসের ইসরায়েলি লাগাতার হামলায় মোট নিহতের সংখ্যা ৪৫,৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 1 লাখেরও বেশি মানুষ। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানান, বিশ্ব সংস্থা গাজার ২৭টি স্বাস্থ্য কেন্দ্রে ১৩৬টি ইসরায়েলি হামলার রেকর্ড করেছে। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়াকে আটক করা গাজার স্বাস্থ্যসেবা খাতকে ধ্বংস করার অপচেষ্টা হিসেবে দেখছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারার সঙ্গে শুক্রবার দামেস্কে সাক্ষাৎ করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর ইউরোপের এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সারার এটি প্রথম বৈঠক। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক বলেন, তারা সিরিয়ার সঙ্গে একটি নতুন সম্পর্ক তৈরি করতে চান। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার খেলার খবর। বিপিএল শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরের ঢাকার প্রথম পর্বের খেলা। ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স, 2-এ মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স, টেবিলের 3 ও 4-এ চট্টগ্রাম কিংস ও ফরচুন বরিশাল। এরপর যথাক্রমে রয়েছে দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। রাজশাহীর পয়েন্টে 2 হলেও ঢাকা ও সিলেটের নামের পাশে পয়েন্ট 0। এদিকে ঢাকা পর্বে শেষ হওয়া 8 ম্যাচে ব্যাটে বলে শীর্ষ 5-এ বাংলাদেশদের জয় জয়কার। ব্যাট হাতে সর্বোচ্চ রান এখন পর্যন্ত এনামুল হক বিজয়ের, 3 ম্যাচে তার রান 146। উইকেট একই দলের পেসার তাসকিন হামেদের, 3 ম্যাচে তার উইকেট 12টি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। লন্ডনে টিউলিপ সিদ্দিকের 10 কোটি টাকার আলিশান ফ্ল্যাটের সন্ধান, শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর উপহার বলছেন ফিনান্সিয়াল টাইমস। 16 বছর ধরে নির্বাচনের অপেক্ষায় ভোটাররা, ব্যালটের মাধ্যমে ফিরবে গণতন্ত্র, প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার বলছেন রাজনীতিবিদরা। কনকনে ঠান্ডায় জনজীবনে চরম দুর্ভোগ, ঘন কুয়াশায় জুবুথুবু উত্তর জনপদ, শীতের প্রভাবে চাল ডাল সবজির দাম ফের অস্থিরতা। এবং না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী অঞ্জনা রহমান, বাদ জোহর এফডিসিতে জানাজা, অপরিণীয় ক্ষতি বলছেন সহকর্মীরা। ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।